আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষালয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে ঢোকার আগেই আপনাদের একটা মজার প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, আপনারা কি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন? আপনি কি জানেন হাজার বছর আগে আপনার জেলাটার নাম কি ছিল? বা আপনি প্রাচীন বাংলার কোন জনপদের বাসিন্দা ছিলেন? আজকে আমরা বিসিএস বা সরকারি চাকরির জন্য ইতিহাস মুখস্থ করব না। আজকে আমরা প্রাচীন বাংলায় এক রোমাঞ্চকর ভ্রমণে যাব। আজকের ক্লাসের পর প্রাচীন জনপদ থেকে 1 নম্বরও ভুল হবে না ইনশাআল্লাহ। প্রাচীনকালে কিন্তু বাংলাদেশ নামে আলাদা কোনো দেশ ছিল না, বা এই যে 64টি জেলা, সেটা কিন্তু তখন ছিল না। নদী দিয়ে ঘেরা ছোট ছোট অঞ্চল ছিল, যেগুলোকে বলা হতো জনপদ। লক্ষ্য করুন, উত্তরবঙ্গে তিস্তা করতোয়া ঘিরে এই যে পুন্ড্র, আপনি একটু ভালো করে যদি দেখেন, এই যে পুন্ড্র জনপদটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উত্তরবঙ্গে চলে গেল। ধরুন এটা একটা বাংলাদেশের মানচিত্রের একটা অংশ আমরা এখানে নিয়ে এসেছি। এই দিকের অংশটা উপরের দিকে, তো আমরা জানি মানচিত্রের উপরের দিকে উত্তর থাকে। তো উত্তরবঙ্গে আমরা এখানে তিস্তা করতোয়া নদী ঘিরে এই যে জেলা এলাকাটুকু, এটাকে বলা হচ্ছে পুন্ড্র। ঠিক আছে? পূর্বে মেঘনার ওপারে সমতট, এই যে পূর্বে আমরা সমতট দেখতে পাচ্ছি, কারণ ডান দিকে হচ্ছে পূর্ব এবং বাম দিকে হচ্ছে পশ্চিম। তাহলে আমরা যদি পূর্ব দিকে যাই তাহলে কিন্তু আমরা সমতট পাচ্ছি, তাই না? আর পাহাড়ি এলাকা ঘিরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হরিকেল। এই যে এই জায়গাটায় তো পাহাড় রয়েছে, আপনারা তো সবাই জানেন। এই যে এটা চট্টগ্রাম অঞ্চল, এটা আবার এটা হচ্ছে সিলেট অঞ্চল। আমরা জানি সিলেট অঞ্চলেও পাহাড় রয়েছে, চট্টগ্রাম অঞ্চলেও পাহাড় রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি না যে এই যে পাহাড় ঘেরা যে এলাকাগুলো, সেটাকে আমরা বলছি হরিকেল? আবার নারিকেল বলবেন না, সাইকেল বলবেন না, হরিকেল একটা কিসের নাম? হরিকেল হচ্ছে একটা জনপদের নাম। আমরা এই নদী আর পাহাড় ধরেই প্রতিটি জনপদ চিনে ফেলব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা যে জনপদের কথা পড়ব সেটা হচ্ছে পুন্ড্র। পরীক্ষকদের কাছে সবচাইতে প্রিয় জনপদের নাম হচ্ছে পুন্ড্র। কেন বলুন তো? কারণ এটি বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। মনে রাখবেন কিভাবে? দেখুন, বগুড়ার মহাস্থানগড়ই হলো প্রাচীন পুন্ড্রনগর। আমরা বর্তমানে যে বগুড়ার মহাস্থানগড়ে বেড়াতে যাই, সেটাকেই কিন্তু প্রাচীনকালে পুন্ড্রনগর বলা হতো। এখানেই কিন্তু পাওয়া গেছে প্রাচীনতম ব্রাহ্মী শিলালিপি। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে প্রাচীনতম জনপদ কোনটি, চোখ বন্ধ করে আপনারা উত্তর করবেন পুন্ড্র। ঠিক আছে? আচ্ছা, পুন্ড্র থেকে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট একটু দেখে নিন। পুন্ড্র যেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ, আর এই পুন্ড্র নগরের আওতায় যে বর্তমানে যে বগুড়া, রংপুর, এই যে দিনাজপুর, রাজশাহী, সবই কিন্তু পুন্ড্র জনপদের অংশ ছিল। আর পুন্ড্র এর রাজধানী ছিল পুন্ড্রনগর। বর্তমান যে মহাস্থানগড় বগুড়া, সেটা ছিল রাজধানী। এবার আসি বরেন্দ্র। বরেন্দ্র হচ্ছে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র ছিল। বর্তমানের পাবনা, বগুড়া, রাজশাহী, দিনাজপুর এবং জয়পুরহাটের কিছু অংশ, এই অঞ্চলগুলো নিয়ে ছিল বরেন্দ্র। ঠিক আছে? এই বরেন্দ্র অঞ্চলের কথা আপনাদের একটু মনে রাখতে হবে। তার মানে বগুড়ার মহাস্থান গড়ই মানে কি, গড় বললেই আপনারা বলবেন পুন্ড্রনগর। বগুড়ার মহাস্থান গড় বললেই বুঝবেন পুন্ড্রনগর। আর যদি বলা হয় বরেন্দ্র, তাহলে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে চলে যাবেন। উত্তরবঙ্গে কিন্তু পাবনাও রয়েছে, বগুড়া রয়েছে, রাজশাহী, দিনাজপুর, জয়পুরহাট, সবই কিন্তু বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থান করছে। এরা কিন্তু বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত। আচ্ছা, বঙ্গ নিয়ে তো আমাদের অবশ্যই কথা বলতে হবে, চন্দ্রদ্বীপ নিয়েও কথা বলবো। আজকে যে আমরা নিজেদের বাঙালি বলি, এই যে আমরা বাঙালি, আমাদের এই বাংলাদেশ নামের উৎপত্তি কোথায়? এর উত্তর হচ্ছে এই বঙ্গ জনপদ। আমাদের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর, ময়মনসিংহ অঞ্চল, এইগুলাই কিন্তু ছিল এই বঙ্গের অধীনে। আর যদি বরিশালের কথা বলি, বরিশাল অঞ্চলের যে ভাইয়া আপুরা রয়েছেন, তাদের জন্য একটা সুখবর দিই, সেটা হচ্ছে বরিশাল, পটুয়াখালী, আর এই যে ভোলা আছে না, ভোলা, ভোলা জেলা, এই ভোলার প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? আপনারা মনে রাখতে পারেন এভাবে: চাঁদের মতো সুন্দর নদী বেষ্টিত দ্বীপ মানেই বরিশাল। তাহলে ব্যাপারটা কেমন হলো?
বরিশাল মানেই কিন্তু চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ মানেই বরিশাল, এভাবে মাথায় সেট করে রাখুন। ঠিক আছে? তাহলে যদি প্রশ্ন আসে বরিশালে কোন জনপদ ছিল, তাহলে অবশ্যই চন্দ্রদ্বীপ। আশা করি আপনাদের খুব ভালো মনে থাকবে। তাহলে আমরা বঙ্গ নিয়ে কি শিখলাম? বঙ্গের অবস্থান হচ্ছে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল। এই অঞ্চলগুলো কিন্তু বঙ্গের মধ্যে ছিল। আবার চন্দ্রদ্বীপের কথা যদি বলি, চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ মানেই বরিশাল অঞ্চল। এর অবস্থান হচ্ছে বৃহত্তর বরিশাল, পটুয়াখালী এবং ভোলা। আর এটার কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে বাখরগঞ্জ, মানে আমরা বাগেরহাট, বরিশালের বেশ কিছু এলাকা, এই অঞ্চলগুলোকেই আহ, চন্দ্রদ্বীপ, মানে এই চন্দ্রদ্বীপ জনপদটা এই অঞ্চলগুলোতেই ছিল। আচ্ছা, এরপরে সমতট ও হরিকেল। সমতট একটা জনপদ, হরিকেল হচ্ছে আরও একটা জনপদ। তাহলে আমরা চলুন এবার বাংলাদেশের মানচিত্রের পূর্বাঞ্চলের কথা একটু কল্পনা করি। দেখুন, কুমিল্লা আর নোয়াখালীর ইতিহাস আমরা জানি খুবই সমৃদ্ধ। মেঘনা নদীর পাশের সমতল এলাকা বলেই কিন্তু এর নাম সমতট, তাই না? মেঘনা নদীর পাশের যে সমতল এলাকাটা রয়েছে, এই এলাকার নাম থেকে কিন্তু সমতট কথাটা এসেছে। ময়নামতি বা শালবন বিহারের কথা মনে রাখলেই সমতটের কথা মনে পড়ে যাবে। আর সিলেট ও চট্টগ্রাম, এটার কথাই বলি। হরিকেল কথা বললেই সিলেট এবং চট্টগ্রাম। হরিকেল জনপদটা সিলেট এবং চট্টগ্রামে রয়েছে। সিলেটের উঁচু নিচু পাহাড় আছে। আবার চট্টগ্রামের সমুদ্র উপকূল মিলে তৈরি হয়েছিল তখনকার হরিকেল জনপদ। আমরা এভাবে মনে রাখতে পারি যে হরিণের দুই শিং, হরিণের দুই শিং, অর্থাৎ হরিণের যেমন দুইটি দিক থাকে, তেমনি বাংলাদেশের একদম পূর্ব কোণের এই সিলেট আর চট্টগ্রাম মিলে হচ্ছে হরিকেল জনপদ। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার গৌড় এবং রাঢ় নিয়ে কথা বলি। আচ্ছা, রাজা শশাঙ্কের গল্পটা কি আপনাদের মনে আছে? বা আপনারা কি রাজা শশাঙ্কের নাম শুনেছেন? তিনি ছিলেন স্বাধীন গৌড় রাজ্যের নরপতি, নিশ্চয়ই সবাই জানেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তাহলে শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ। জবের পরীক্ষা অনেকবার এসেছে। বর্তমানে আমাদের বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলাটি এই ঐতিহাসিক গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল। আবার এই যে রাঢ় জনপদ, রাঢ় জনপদটা এটা বাংলাদেশের একটু বাইরে কল্পনা করি, অর্থাৎ ভাগীরথী নদীর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, সেখানেই রাঢ় জনপদ অবস্থিত। চলুন আমরা এখন একসাথে সবাই মিলে সলভ করি, দেখি প্রশ্নের উত্তরগুলো আমরা সঠিকভাবে করতে পারি কিনা। প্রথম প্রশ্ন, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? আমরা কিন্তু পূর্বেই পড়েছিলাম, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র, যেটা হচ্ছে আমরা বগুড়ার কথা বলেছিলাম। বগুড়ায় পুন্ড্র, এটার সাথে কিন্তু খুব ভালোভাবে যায়, তাই না? বগুড়ার পুন্ড্রনগর। মহাস্থানগড় প্রাচীনকালে কোন জনপদের রাজধানী ছিল? পুন্ড্রনগর, কারণ মহাস্থানগড় তো বগুড়া জেলায় অবস্থিত। আবার আরেকটা প্রশ্ন হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল কোন জনপদের অন্তর্গত? কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল সমতট জনপদের অন্তর্গত। আমরা কিন্তু একটু আগেই পড়ে এসেছি। পরবর্তী প্রশ্ন, সিলেট ও চট্টগ্রাম এলাকা প্রাচীনকালে কোন জনপদে ছিল? হরিকেল জনপদে ছিল, কারণ সিলেট এবং চট্টগ্রামের কথা মনে করলেই আমাদের হরিকেলের কথা মনে করতে হবে। একটু আগে কিন্তু আমরা পড়েছি। পরবর্তী প্রশ্ন, যেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে, প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? আশা করি সবাই পারবেন। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল। তাহলে বরিশালকে আমরা চন্দ্রদ্বীপ বলেছিলাম, একটু আগে আমরা ট্রিক্স সহকারে পড়েছি। তাহলে এই যে আমরা জনপদ থেকে প্রশ্নগুলো পড়লাম, আশা করি এখান থেকে যেভাবেই প্রশ্ন হোক আমরা অবশ্যই পারবো। এখন এই জনপদ নিয়ে ছোট্ট করে একটা কবিতা আবৃত্তি করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই কবিতাটা যদি আপনারা মনে রাখেন বা একটু মনোযোগ দিয়ে শোনেন, তবুও আপনার জবের পরীক্ষায় ভালো করে উত্তর করতে। পদ্মা মেঘনা যমুনার তীরে নদীর বাঁধনে ঘেরা প্রাচীন বাংলার জনপদগুলো ইতিহাসে আজ সেরা। উত্তরবঙ্গে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন পুন্ড্রধাম, বগুড়ার বুকে মহাস্থানগড় পুন্ড্রনগর নাম। বরেন্দ্রভূমি দিগন্ত জোড়া সবুজ ধানের ক্ষেত, প্রাচীন যুগের ইতিহাস আজও স্মৃতিতে জাগায় চেত। দক্ষিণ পূর্বে পাহাড় ঘেরা সিলেটের চা বাগান, চট্টগ্রামের সমুদ্র সৈকত হরিকেল এর গান।
কুমিল্লা আর নোয়াখালী নিয়ে সমতট অঞ্চল, শালবন আর ময়নামতিতে ইতিহাসের কোলাহল, বরিশাল আর পটুয়াখালী নদীনালাতে ঘেরা, চন্দ্রদ্বীপের রূপটি যেন চাঁদের আলোয় সেরা, ঢাকা ফরিদপুর বিক্রমপুরে বঙ্গ এরই বাস, বাঙালি নামের শিকড় যেখানে গড়েছে ইতিহাস, চাঁপাই নবাবগঞ্জ আর মালদহে গৌর রাজ্য সাজে, রাজা শশাঙ্কের বীরত্বের সুর আজও বাতাসে বাজে। এক এক নদী, এক এক মাটি, এক একটি নাম, প্রাচীন জনপদ জুড়েই আছে মোদের জন্মধাম। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।